শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাত পোহালেই ডাকসু নির্বাচন। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরিক্রমায় এবারের নির্বাচন নিঃসন্দেহে একটি ভিন্ন গুরুত্ব বহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র জ্ঞানের চাষাবাদই হয়নি, রাজনৈতিক বিভিন্ন বাক পরিবর্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। সঙ্গত কারণেই ডাকসুর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামী দিনের ক্ষমতার পট পরিবর্তনের ক্ষেত্রে, আগামী দিনের ক্ষমতার পালাবদলে এই নির্বাচন ভূমিকা রাখতে পারে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি আলোচনায় ডাকসু নির্বাচন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর এ কে মতিনুর রহমান, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, এবং রয়েছেন জনাব আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব, জনতা পার্টি বাংলাদেশ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব আসাদুজ্জামান, অনুষ্ঠানের শুরুতে আমি বলছিলাম যে একটি ভিন্ন প্রেক্ষাপট আমরা যদি বলি, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডাকসু নির্বাচন, এই নির্বাচনে নানা গুরুত্ব বহন করে, বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। আমি প্রথমেই নির্বাচনকে স্বাগত জানাই, যে দীর্ঘদিন পরে 6 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। তার পূর্বে আমি আজকে আমাদের যিনি এই অনুষ্ঠান কন্ডাক্ট করতেছেন মজলিস ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আমার সহ আলোচক যিনি রয়েছেন মতিনুর ভাই, তাকেও আমি শ্রদ্ধা জানাই। বিশেষ করে হাবিব ভাই আমাদের সাথে জুমে রয়েছেন, হাবিব ভাইকেও আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের দর্শক মণ্ডলী রয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং স্বাগতম থাকলো। তো 6 বছর পরে ডাকসু নির্বাচন যদি আমরা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বলি, তাহলে 1973 সালে বা 73-এ প্রথম নির্বাচন হয়েছিল। তখন আমাদের যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মুজাহিদুল ইসলাম সেলিম ভাই, উনি হয়েছিলেন ডাকসুর ভিপি, এবং এর সাথে কম্পিটিশনে ছিল তখনকার জাসদের যে ছাত্র নেতৃবৃন্দ তারা ছিলেন। তো সেই নির্বাচনটি নিয়ে নানা রকম প্রশ্ন আসে, সেই নির্বাচন সুষ্ঠু কিংবা নিরপেক্ষ হয়েছে কিনা, এরকম একটি প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে, ছাত্রদের মাঝেও, তৎকালীন যারা ছাত্র ছিলেন তাদের মধ্যেও রয়েছে। এরপরে 1980 এবং 1981 সালে যে নির্বাচন হয়েছিল, সম্ভবত মান্না ভাই সেখানে ভিপি নির্বাচিত হয়েছিলেন, এবং সেই নির্বাচন জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিলেন, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় যে নির্বাচনটা হয়েছিল সেটাকে আমরা বলতে পারি যে সুষ্ঠু, ফেয়ার এবং অবাধ নির্বাচন হয়েছিল। এবং এরপরে 1989-90-তে গিয়ে আমানুল্লাহ আমান ভাই তখন ভিপি নির্বাচিত হলেন এরশাদের সময়ে। সেই সময়ও বলা যায় যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল, অবাধ হয়েছিল। এরপরে 2019-এ গিয়ে নুরুল হক নূর ছাত্রলীগ থেকে তিনি ভিপি নির্বাচিত হন। যাই হোক, হ্যাঁ, তখন তিনি ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ থেকে হয়নি, উনি কি মানে ওই, আচ্ছা, যাই হোক, মানে বিদ্রোহী প্রার্থী হিসাবে হয়েছিল আর কি। যাই হোক, এনিওয়ে, তো এই নির্বাচনগুলো মোটামুটি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন, যেটা বিশেষ করে আমাদের 25-এর যে নির্বাচন, সেই নির্বাচন জন্য প্রথমেই আমি বর্তমান যে সরকার এবং দীর্ঘদিন পরে আজকে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা মনে করি যে বর্তমান সরকার এই 24-এর গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূস সরকার, আমরা আশা করি যে উনি এই নির্বাচনের মধ্যে দিয়ে এটা এক ধরনের রিহার্সেল বলা যেতে পারে আর কি, যে সামনে আমাদের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হয়েছে।
নির্বাচন, জাতীয় নির্বাচনের পূর্বে ডাকসুর মতো এরকম জায়গায় একটা নির্বাচন, ডাকসু নির্বাচন তো শুধু ছাত্রদের নির্বাচনেই বলা যাবে না, কারণ এটা ডাকসু নির্বাচনটা এক ধরনের আইকনিক নির্বাচন হিসেবে আমরা মনে করি যে এইখানে নির্বাচনে যারা জিতবে ভবিষ্যতে সেই দল বা তাদের প্রার্থীরা মানে ভবিষ্যতেও নির্বাচিত হয়ে আসবে জাতীয় রাজনীতি, সেটা বিষয় না। বিষয়টা হলো যে নির্বাচনটা হচ্ছে এত সমস্যার মধ্যে দিয়ে যে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা আশা করছি আগামীকালকে যে নির্বাচন হবে সে নির্বাচনটা আমরা আশা করি যে নির্বাচনটা অত্যন্ত সুন্দর এবং ভালো হবে, আমরা এই কামনা করছি। তো এখানে বেশ কিছু দল, কেউ কেউ আবার দেখা যাচ্ছে যে জোট নাম দিয়ে নির্বাচন করছে, কেউ কেউ আবার মানে প্যানেল দিয়ে নির্বাচন আমি এইসব করছে। বিষয়ে আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব হাবিবুর রহমান হাবিব রয়েছেন আমাদের সঙ্গে। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা আলাপ করছিলাম ডাকসু নির্বাচন, রাত পোহালেই ডাকসু নির্বাচন। এই নির্বাচনটি আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক সরকারের সময়ে ডাকসু নির্বাচন এবং এখন একটি অরাজনৈতিক সরকারের সময়ে ডাকসু নির্বাচন হচ্ছে, এটি কি কোনো ভিন্ন মাত্রা যোগ করছে কিনা বা ভিন্ন আবহ, কিভাবে দেখছেন বিষয়টি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলা সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকে আমার মানে শুভেচ্ছা। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ আজকে 54 বছরের দেশ স্বাধীন হয়েছে। নির্বাচন হয়েছে সে 73 সালে একটা, 72 সালে একটা। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা 3টা, এর সাথে আমরা 2টা, তো 5 সালে 3টা, গত সরকার 6টা, 8টা নির্বাচন হয়েছে পর্যন্ত। 8টা নির্বাচন, 72 সালের নির্বাচনটা ভালো হয়েছে, সেলিম ভাই তখন যারা করেছিলেন। 73 সালের নির্বাচনটা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, যে কলঙ্ক এখনো বহন করতে হয় ছাত্রলীগকে। এরপর যে 3টা নির্বাচন হয়েছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মানে যখন দল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, যেমন বিএনপির সময় নির্বাচন হয়েছে। 3টা নির্বাচনে কিন্তু সেখানে কোনো গন্ডগোল ফ্যাসাদ ওইভাবে হয়নি। একটা নির্বাচনের পরদিন হয়েছিল রোকেয়া হলের সামনে। তাছাড়া ভোট কেন্দ্রে যাওয়া আসার ক্ষেত্রে বাধা দেওয়া এই ধরনের কোনো ঘটনা কিন্তু সেটা তো এর সাথে নয়। জিয়া রহমানের সময় যে 3টা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো দুর্ঘটনা ঘটেনি, আমি দেখেছি। তো আমিও সেই প্রথমটা নির্বাচন হলো মান্না আক্তার, তারপরে আবার মান্না আক্তার, তারপরে হলো মান্না বাবলু। আর ওখানে বারবার 3টা নির্বাচনে ওবায়দুল কাদের, কাদের রবিউল, কাদের চুন্নু, কাদের নানক। তো সেখানে নির্বাচনটা সঠিকভাবে সেটা ভোট দিতে পেরেছে, কাউকে বার হয়নি, ধরা হয়নি, দূর করা হয়নি, সেন্টার দেওয়া করা হয়নি, কোনো কিছু করা হয়নি। তো পরবর্তী সময় বিএনপি ক্ষমতা আসার পরে আর নির্বাচন হলো না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেও এই গত বছরে তার 15.5 নির্বাচন দিতে পারেনি, একটা নির্বাচন দিয়েছিল গত বছর, আগের বছর। আমি এবার তো কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু নেই, সেই কারণে এখানে নিশ্চিন্তে সবাই যার যার ভোট সবাই দিতে পারবে, এখানে কারোর কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এখন ভোটের রেজাল্ট কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মেজাজের উপর। তারা যদি প্রগতির পক্ষে থাকে, তারা যদি স্বাধীনতার পক্ষে থাকে, তাহলে তারা স্বাধীনতার পক্ষে শক্তি যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদের পক্ষে ভোট দেবে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এই ভোট যদি স্বাধীন বিভক্ত শক্তির যায়, পক্ষে যায়, তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান, ঐতিহ্য, সম্মান কিছুই থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশ সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 52 সালে সফল ছাত্র আন্দোলন করার নেতৃত্ব দিতে না পারত, তাহলে 62 সালে আন্দোলন সফল হতো। 62 সালে না হয় 63 হতো না, 63 6 দফার পক্ষে প্রধান 69 ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল। ছাত্র গণঅভ্যুত্থান সঠিকভাবে না হলে 70 নির্বাচন আওয়ামী লীগ লাভ করে না। 70 নির্বাচন 71 মুক্তিযুদ্ধে ছাত্ররাই তখন অংশগ্রহণ করেছিল। পরবর্তী 90 আমরা স্বৈরাচারের উৎখাত করলাম, এবং 2024 এসেও সবাই মিলে একসাথে সব ছাত্র সংগঠন মিলেই কিন্তু এর সাথে পতন, বিগত সরকার পতন ঘটিয়েছে। এখন যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্র সংগঠনের যদি পক্ষে ছাত্ররা মতামত না দেয়, তাহলে দেশের জন্য, জাতির জন্য আমাদের দুর্ভাগ্য ও ডাকসু কলঙ্কিত হবে। তো আমি মনে করি যে এইটা তারা যত চেষ্টা করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা স্বাধীনতার পক্ষে শক্তিকে ভোট দিবে। কারণ এখানে 2টা জিনিস উল্লেখ করতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে জগন্নাথ হলের ছাত্ররা, এরা কোনোভাবেই সরকারের বিপক্ষ শক্তি অর্থাৎ শিবিরের প্যানেলে ভোট দিবে না। তারপরে মেয়েদের ভোটার সংখ্যা কিন্তু কম নয়। মেয়েরা তারা কিছু বাদে তারা কেউই এই ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিবে না। আর সাধারণ ছাত্র যারা আছে তাদের তো সংগঠন, পছন্দের সংগঠন আছে, তাদেরকে হয়তো দিবে। কিন্তু একটি জিনিস, যে এই যে ছাত্র শিবিরের পক্ষে থেকে যারা প্যানেলে আছেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এখন ছাত্রলীগের সাথে মিশেছিল। যখন ছাত্র ছেলেরা মানে হলে যেতে পারতো না, পরীক্ষা দিতে পারতো না, ক্লাসে যেতে পারতো না, তখন এই ছাত্র শিবিরের এরা সরকারি ছাত্র সংগঠনের কোলে উঠে বা তাদের লুঙ্গির তলায় গিয়ে অথবা তাদের সাথে আপোষ করে তারা ছাত্রলীগ সেজে, ছাত্রলীগ মিছিলে গিয়ে, ছাত্রলীগের স্লোগান দিয়ে তারা কিন্তু, অথচ ছাত্ররা ছেলেরা কিন্তু সেটা পারে নাই। ছাত্ররা ছেলে মার খেয়েছে, হল ছাড়া হয়েছে, পরীক্ষা দিতে পারে নাই, বছর লস হয়েছে, কিন্তু ছাত্রলীগের কাছে আত্মসমর্পণ করেনি, আপোষ করেনি। ছাত্র শিবির করেছে। এই ছাত্র শিবির যদি আজকে ভালো রেজাল্ট করে, পাশ করার কথা আমি বলছি না, যদি বেশি ভালো ভোট পায়, সে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য খুব অসম্মানজনক অবস্থা হবে বলে আমি মনে করি। তাই আমি আমার পক্ষ থেকে বলবো যে আমাদের প্যানেল আছে এটা ছাত্রদের পক্ষ থেকে, এই প্যানেলের পক্ষে যদি ছেলেরা ভোট দেয়, দিতে পারে। কারণ হলো যে আগামী দিনে বা বিগত দিনেও তো এখানে ছিল, ছাত্র দলই ছিল। তো জি, লাস্ট জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসবো ডক্টর এ কে মতিউর রহমান আপনার কাছে। তার আগে আমি বরং একটা বিরতি নিয়ে আসি, তারপরে এই আলোচনাটা নির্বিঘ্নে চালানো যাবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিউর রহমান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম ডাকসু নির্বাচন প্রসঙ্গে, একটি প্রসঙ্গ আসছে যে রাজনৈতিক সরকারের সময়ে নির্বাচন আর একটা অরাজনৈতিক সরকারের সময় নির্বাচন, সেটির প্রেক্ষাপট কিভাবে দেখছেন? আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিগত সময়ের নির্বাচন এবং এখনকার নির্বাচনের মধ্যে যে ভিন্ন আবহ বলা হচ্ছে, সেটি কেন বা কিভাবে দেখছেন সেটিও একটু উল্লেখ করবেন। ধন্যবাদ আপনাকে আমিনুল ভাই, আর আমাকে সংযুক্ত করার জন্য স্টুডিওতে। সেই সাথে সম্মানিত দুজন আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা, সালাম, এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন এবং এটিএন বাংলার সকল কলাকুশলী, তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ। ডাকসু নির্বাচন আলোচনায় আজকে যে টপিক আপনি নির্ধারণ করেছেন, ডাকসু গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। কারণ এই কারণেই গুরুত্বপূর্ণ বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সেকেন্ড পার্লামেন্ট, এরকম একটি মুখরোচক কথা আছে, এবং বাস্তবিক পক্ষে তাই। এখান থেকে যারা নির্বাচিত হন তারা মূলত জাতীয় রাজনীতিতে ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। সেটির সমালোচনাও আছে, সফলতাও আছে, ব্যর্থতাও রয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ডাকসু ডেফিনেটলি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং সেখানে নেতৃত্ব তৈরি করার একটি প্রক্রিয়া যেটা বিগত দিনে ছিল না, যেটা উল্লেখ করেছেন, আমি রিপিটেশনে যাচ্ছি না, যেটি ৭২ থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ আপনার এই যে নুরুল হক নূর যখন নির্বাচিত হয় তখন। এখন এই নির্বাচনগুলো প্রাসঙ্গিকভাবে কখনো সফল হচ্ছে, কখনো সুষ্ঠু হচ্ছে, কখনো সফল হয় নাই, সুষ্ঠু হয় নাই। আমি বর্তমান যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি এই দৃষ্টিকোণ থেকে যে ৫ই অগস্টের পর বর্তমান যে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি আগামী 2026-এ আপনার জাতীয় ইলেকশনে একটা ডেট নির্ধারণ করেছেন। এই নির্বাচনটাকে আমি এভাবে দেখতে চাই, এই নির্বাচনটা যদি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এর একটি প্রভাব জাতীয় নির্বাচনে ডেফিনেটলি পড়বে, রিফ্লেকশনটা আসবে। আমি এই দৃষ্টিকোণ থেকে এটিকে গুরুত্বপূর্ণ মনে করি। আর আরেকটি ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ মনে করি এই কারণেই যে যারা এই ডাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা প্রত্যেকেই আপনার এই জুলাই অগাস্ট বিপ্লবের সাথে কিন্তু সরাসরি তারা যুক্ত ছিলেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে মানুষেরও একটা কৌতূহল আছে, বিশেষ করে আপনার যারা তরুণ সমাজ, শিক্ষার্থী যারা, তাদের একটা কৌতূহল আছে ডাকসু নির্বাচনের। সেই সাথে জাকসু নির্বাচনে আছে, ডাকসু নির্বাচনে আছে। আপনি দেখবেন যে এখানে কিছু
আশার জায়গা আছে, কিছু হতাশার জায়গাও আছে, আমি সেই জায়গাতে আসছি। অনেক সময় বলা হয়ে থাকে যে ডাকসু নির্বাচনটি যারা বিজয়ী হবেন বা যে অংশটুকু বিজয়ী হবেন সেটি জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে। আমি এটার সাথে আসলে মোটো একমত না। এই কারণেই আপনি দেখবেন যে ডাকসু নির্বাচন সাথে যারা স্টেক হোল্ডার, আমার জানা মতে যতটুকু জানি আমি, এখানে প্রায় 40,000 মতো ভোটার আছে। তো সুতরাং এটি যেরকম সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্যম, এক ধরনের আপনার কি বলা যায় কৌতূহল, এটা কিন্তু তৈরি হবে সত্য। কিন্তু গ্রামের সাধারণ একটা মানুষ, আপনি ডাকসু বা রাকসু বা জাকসু যেটাই বলেন না কেন, এটি ঢাকা শহরের অনেক যেগুলো একেবারে ছিন্নমূল পর্যায়ের লোকজন যারা বসবাস করে, তারাও এটা নিয়ে খুব বেশি জানে আমি মনে করি না। সুতরাং ওই রিফ্লেকশনটার প্রথম পর্যায়ে এটা আসলে আমি মনে করি এর কোনো সুযোগ আছে। বাট গুরুত্বপূর্ণ জায়গায় সেটি হচ্ছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের দেখবেন যে প্রায় 56% কিন্তু নারী শিক্ষার্থী। আচ্ছা। এবং এই নারী শিক্ষার্থীরা বা অপরাপর যারা পুরুষ শিক্ষার্থী, আসলে তারা এই জুলাই অগাস্টের এই আন্দোলনটাকে বা আগামী দিনের যে রাজনীতি, এই রাজনীতিটাকে আসলে কিভাবে দেখতে চায়, এটা তাদের জুডিশিয়াল ডিসিশনের মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে আসবে আমার ধারণা, আমার বিশ্বাস। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় 2টি ডাকসু নির্বাচন পেয়েছি এবং একটিতে সুলতান মোহাম্মদ মনসুর হয়েছিলেন ভিপি এবং ডাক্তার মুস্তাক হয়েছিলেন জিএস, ছাত্র সংগ্রাম পরিষদ। এবং সেই নির্বাচনে আমি দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দল একদিকে আর সকল রাজনৈতিক দল একদিকে, কিন্তু ডাকসুতে সংগ্রাম পরিষদ বিজয়ী হলেও হলগুলোতে কিন্তু সকল হলেই, বিশেষ করে 2টি হলে, জগন্নাথ হল এবং সার্জেন্ট জহুর হল, এই 2টি হল ছাড়া সকল হলে ছাত্রদল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়েছে। এর 1 বছর পরে আপনি লক্ষ্য করবেন যে আমানুল্লাহ আমান ভাই হলেন ভিপি এবং খায়রুল কবির খোকন ভাই জিএস, আর নাজিমুদ্দার আলম ভাই এজিএস। এই নির্বাচনের পর এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু হয়েছে এবং যেটি ডাকসুতে পরবর্তীতে আবার ছাত্র সংগ্রাম পরিষদ ভূমিকা রেখেছে এরশাদ পতনের ক্ষেত্রে। অপরাপর দীর্ঘদিন যাবৎ প্রায় 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে। আমি এই ক্ষেত্রে দেখতে চাই এই কারণেই যে ডাকসু ছাত্রদের একটি ক্যাবিনেট এবং ছাত্ররা আগামী দিনের যারা নেতৃত্ব দেবেন রাজনীতিকে, ছাত্র রাজনীতিকে, এবং তারা জাতীয় রাজনীতির লেদুর ভিত্তিক হবেন না, এটি যদি হয় তাহলে একজন নাগরিক হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমি আনন্দিত হব। এই কারণেই যে ছাত্র সমাজ তাদের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। সে আপনি যদি ধরেন যে 52 থেকে 48, 52 এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মানে পূর্বের যে ভূমিকাগুলো, এটা কিন্তু ছাত্র সমাজ রেখেছে, 90 সালেও রেখেছে, যেটি 5 অগাস্ট হয়েছে। এখন আমি হতাশা এই কারণেই যে আপনি দেখবেন যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের যদি নির্বাচনী ইস্তেহার দেখেন, তাহলে সেখানে ধরেন অনেকগুলো উল্লেখযোগ্য দিক আছে যে শিক্ষার্থীদের জন্য তারা কী করতে পারবেন, কী কী সুযোগ সুবিধা দিতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কী দিতে পারবেন, গণরুম কালচার তারা বন্ধ করবেন, খাবারের মান বৃদ্ধি করবেন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর আখতারুজ্জামান, উনি তো বলেছেন 10 টাকা যে সামোসা, চা আর কি সিঙ্গারা, 3টে জিনিসই পাওয়া যায়, পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমি জানি না, এটা নিয়ে অনেকটা আপনার ভাইরালও হচ্ছে সেই বিষয়টি। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে এই নির্বাচিত যারা হবেন তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি কী ভূমিকা রাখবেন বা এই জাতীয় রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে যাবে, সেখানে কিন্তু তাদের একটা দিক নির্দেশন থাকা উচিত। এবং যেটা আমি সাধারণত উল্লেখযোগ্যভাবে খুব কম নির্বাচনী ইস্তেহারে আমি দেখেছি, যেটা কিন্তু সবচেয়ে বেশি হাইলাইট হওয়ার কথা। ইন্টারনাল যে বিষয়গুলো সেগুলো তো আপনার থাকবেই, এটা তো খুব নির্বাচনী ইস্তেহারে খুব বড় করে দেখানোর কিছু নাই। কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি কি পরিবর্তন আনবেন, আপনি লেজুর ভিত্তিক করবেন না আপনি দেশ এবং জাতি গঠনে আপনি ভূমিকা রাখবেন, সেটি কিন্তু একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম, বা আমার মনে হয় যে আমার মতো অনেকে হয়তো প্রত্যাশা করেছেন, কিন্তু সেটি রিফ্লেকশনটা এখানে আসে নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নিঃসন্দেহে সেটি বিবেচনা করে যারা ভোটার, বিশেষ করে শিক্ষার্থী যারা, তারা নিঃসন্দেহে তাদের এই দৃষ্টিভঙ্গিটার প্রয়োগ করবেন আগামীকালকে। এখানে আরেকটি জিনিস, অপরাপর যে রাজনৈতিক দল দেখবেন যে এখানে জাতীয়বাদী ছাত্র দলের একটি প্যানেল আছে এবং সেই প্যানেলে বিশেষ করে যিনি সভাপতি প্রার্থী
তার একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে, যেটা আপনারাও জানেন, আমরাও জানি, যে কেউ কাউকে ছেড়ে যেও না, যেটা 5 আগস্টের আগ পর্যন্ত। এবং এটি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যতটুকু জেনেছি সেটি হচ্ছে জুলাই আন্দোলনে তার একটা ভূমিকা ছিল এবং স্বতঃস্ফূর্ত ভূমিকা ছিল, এবং অপরাপর অন্যান্য যারা প্রার্থী আছেন তাদেরও। আমি ওই দিন একটা ইউটিউবে দেখলাম যে হামিম নামে যে ছেলেটা জিএস প্রার্থী, সে আসলে নারী বান্ধব অনেকগুলো কর্মসূচির সাথে সে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আব্দুল কাদের বা উমামা যে প্রার্থী, যেটা জুলাই আন্দোলনে সরাসরি যুক্ত হয়েছে, এছাড়াও ছাত্র শিবির সরাসরি তাদের ব্যানারের নাম দেওয়া হয় নাই, সাধারণ শিক্ষার্থীর ঐক্য জোট হিসেবে তারা দিয়েছে। এই জায়গাতে আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো ছাত্র সংগঠন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একজন শিক্ষার্থী ছিলাম অ্যালামনাই হিসেবে, আমাদের একটা প্রত্যাশা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীতে জাতি গঠন, দেশ গঠন এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন একটা ভূমিকা রেখেছে, এবং আমি মনে করি আগামী দিনের রাজনীতি, জাতীয় রাজনীতির যে সকল রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক গতি প্রকৃতিতেও তারা কিন্তু ভূমিকা রাখতে পারে, এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার্থীরা নিঃসন্দেহে সেটিকে তারা বিবেচনায় নিয়ে তাদের যে সিদ্ধান্ত, তাদের যে ভোটাধিকার, এটি নিশ্চয়ই তারা প্রয়োগ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আসাদুজ্জামান, যে বিষয়টি এখানে আসছে যে ছাত্র সংগঠনগুলো যখন তাদের প্যানেল ঘোষণা করছে তখন এই যে বিভিন্ন নাম দিচ্ছে অরাজনৈতিক কিংবা তাদের ছাত্র সংগঠনের নাম বাদ দিও, এইটা কি একটি কৌশল হিসেবে দেখেন বা এটিকে কোনো ইতিবাচকভাবে দেখবার সুযোগ আছে? বিষয়টি কীভাবে আসলে দেখছেন? অ্যাকচুয়ালি অনেক ছাত্র সংগঠন আছে বা অনেক ছাত্র আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন তো আসলে একটা কৌশল। এই কৌশলটা কে কীভাবে প্রয়োগ করবে ভোট নেয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একটি খুব জরুরি বিষয় আর কি, এবং খুব মনস্তাত্ত্বিক একটা বিষয়ও এটা, যে ছাত্রদের মাঝে কে কি মানে কথাবার্তা নিয়ে যাচ্ছে, কে তাদের মনস্তাত্ত্বিক জিনিসটাকে রিড করতে পারতেছে, এবং কে কত কাছাকাছি তার একেবারে মিশে যাওয়ার মতো অবস্থায় যায়, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং আমি মনে করি যে তারা এই যে যেমন ধরেন যে আবু বাকের, সে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এরকম একটি নাম দিয়ে সে নির্বাচন করছে। আবার দেখি সাদেক কায়েম, সে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা যতটুকু জেনেছি সে বোধহয় শিবিরের নেতা ছিল এবং সে এখনও হয়তো আছে। সে এখানে শিবিরের নাম না দিয়ে সে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নাম দিয়েছে। তার মানে এটা তার এক ধরনের কৌশল আর কি, সাধারণ ছাত্রদের কাছে যাওয়া। আবার ধরেন যে ছাত্রদলের যে আবিদুল ইসলাম খান, সে যে নির্বাচন, সে কিন্তু প্রায় 8-10টা মানে কর্মসূচির মতো একটা ভালো সুন্দর প্রস্তাবনা সে কিন্তু দিয়েছে। যেমন সে প্রথমেই বলছে যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় মানে প্রতীক্ষা। তো এই যে তারপরে ধরেন যে সে ছাত্রীদের নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, সম অধিকার, ক্ষমতায়ন ইত্যাদি বলছে, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশের কথা বলছে, আবাসিক হলে বৈধ আসন, হ্যাঁ ইত্যাদির কথা বলছে, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার, হ্যাঁ বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন সুবিধা, সাইবার বুলিং, গুজব, হ্যাঁ অপতথ্য, ভুয়া সংবাদ, অনলাইন। আমি মনে করি যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশের মান উন্নয়নের কথা বলছে, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম। আসলে তো ছাত্রদের কাজ আসলে এইটা, ছাত্রত্ব অবস্থায়। তারপরে যদি তারা জাতীয় রাজনীতিতে যায়, তাহলে তারা জাতীয় রাজনীতির বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের যে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো, সেই বিষয়গুলো আসবে, এবং সেটা কিন্তু ছাত্র অবস্থায় তাদের চিন্তা, তাদের যে প্রজ্ঞা, এগুলোর মধ্যে থাকা উচিত। তাদের ইতিহাস জানা উচিত, বাংলাদেশের ইতিহাস, কীভাবে বাংলাদেশ সৃষ্টি হলো, বাংলাদেশের আগে যখন পাকিস্তান বা পূর্ববঙ্গ ছিল এটা, তখন তার কী অবস্থা, ব্রিটিশ পিরিয়ডে এটার কী অবস্থা ছিল, নিশ্চয়ই তাদের মধ্যে এই জ্ঞানগুলো আছে। এবং আমি তো মনে করি যে এই ছাত্ররা এই স্বৈরাচারী সরকারকে সরানোর ক্ষেত্রে এই যে তরুণ সমাজ একটা বিরাট ভূমিকা, সেখানে আবার সরকারি বেসরকারি হ্যাঁ টিচারদের দেখেন, তারাও কিন্তু আবার ধরেন যে শিক্ষক নেটওয়ার্কের নাম দিয়ে কিছু অভিযোগের কথা বলতেছে, হ্যাঁ যেমন অনিয়মের শঙ্কার কথা বলতেছে। আবার ধরেন যে বিশ্ববিদ্যালয়ের টিচার্স লিঙ্ক নামে এরা আবার 10টা প্রস্তাবনা, তার মধ্যে একটা প্রস্তাবনা যেটা
গ্রহণযোগ্য হয়েছে, সেটা হলো যে যেমন সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে ভোটের বিষয়গুলো। আমি মনে করি এটা খুবই পজিটিভ একটা অ্যাপ্রোচ, ভালো। এখানে আমি মনে করি যে রিটার্নিং অফিসার বা প্রধান রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব বা রিটার্নিং অফিসার ডক্টর গোলাম রব্বানী তারা ভূমিকা রাখছে। তবে সর্বাগ্রে যেটা দরকার আমাদের সেটা হলো যে আমাদের সবসময় ছাত্রদের মনে রাখতে হবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর হুমকি কোনোভাবেই যাতে বরদাস্ত করা না হয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ছাত্ররা, এই যে ধরেন বিপুল সংখ্যক ছাত্র ঢাকা শহরে আবাসিক ফ্যাসিলিটিস তাদেরকে, তারা মেসে থাকে, অনেকেই বাইরে থাকে, অনেকে, এই যে ভাই বললেন যে 40,000 শিক্ষার্থী প্রায়, তো এরা ভোট দিতে আসবে, এদের জন্য সুপরিচ্ছন্ন একটি পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এনশিওর করতে পারে সেই অবস্থাটা কিন্তু, এই ব্যাপারে আমি মনে করি যে অনেক ছাত্রী অনেক রকম, যেমন হলের যে মানে যেখানে যেখানে মানে ভোট বুথ করা হয়েছে, যেমন ধরেন যে কার্জন হলে বোধহয় একটা ভোট করা হয়েছে, বুঝছেন, তো সেখানে কিন্তু আরও তো জায়গা ছিল। তারপর ধরেন যে ওই যে ফজিলাতুন্নেসা হল অথবা চিন্মৈত্রী হল, এদের জন্য দেখা গেছে যে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাব যেটা, সেখানে করা হয়েছে। তো এইগুলো আরও একটু যদি সুন্দর করে বিস্তৃত করে করা হতো তাহলে ভোট দেওয়ার ব্যাপার স্বাচ্ছন্দ্য বোধ করতো, অনেক সময় তাদেরকে লাইনে দাঁড়ায় থাকতে হতো না। আইনশৃঙ্খলা পরিস্থিতির কি কোনো হুমকি মনে করছেন কোনো জায়গায়? আমরা এখন পর্যন্ত কিছু কিছু কথাবার্তা মিডিয়ায় এসছে, সোশ্যাল মিডিয়ায় এসছে, এবং এটা নিয়ে শঙ্কাও কেউ কেউ প্রকাশ করেছেন। তবে আগামীকালকে আমরা আশা করছি যে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, এবং আমরা সরকার এবং তার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই জায়গায় নিয়োজিত থাকবেন তাদের প্রতিও আমাদের আবেদন থাকবে যে তারা যাতে এটাকে সুশৃঙ্খলভাবে এই ভোটটা নেওয়ার ব্যবস্থা করেন, এবং পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী বা তার সাথে সেনাবাহিনী সম্পৃক্ত হতে পারে, তারা যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি নিয়ে ফিল্ডে ডিউটি করছেন, তাদেরকেও আমরা মনে করি যে খুব সক্রিয় থাকতে হবে, সচেতন থাকতে হবে, যাতে কোনো ধরনের কোনো গণ্ডগোল বা কোনো ধরনের কোনো রিউমার, গুজব এগুলো ছড়িয়ে না দেওয়ার অপচেষ্টাটাকে দমন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমাদের এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে, বিরতির পর এসে আমরা জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা আলাপ করছিলাম ডাকসু নির্বাচন নিয়ে। এই নির্বাচনে প্রচার প্রচারণার ক্ষেত্রে নানাবিধ বক্তব্য এসেছে, বিভিন্ন বিষয় এসেছে। পাশাপাশি একটি বিষয় বলা হচ্ছে, আপনি অনুষ্ঠানের প্রথম দিকে বলছিলেন মুক্তিযুদ্ধের যারা চেতনায় বিশ্বাসী, এরকম এই কথাবার্তাগুলো যখন বলা হয়, কেউ কেউ বলছেন যে এটি কি আবার সেই আগের মতো ট্যাগিংয়ের পর্যায়ে পড়ে যাচ্ছে কিনা, বা কাউকে একটি শ্রেণীভুক্ত করে দেওয়া হচ্ছে কিনা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে, যেটি জাতীয় রাজনীতির ক্ষেত্রে হতো সেটি ছাত্র রাজনীতির ক্ষেত্রে গিয়ে ছাত্রদেরকে এক ধরনের বৈষম্যের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, বা কাউকে তার অধিকার বঞ্চিত করা হচ্ছে কিনা, বিষয়গুলো কিভাবে দেখছেন? না, এখানে কাউকে ট্যাগিং করা হচ্ছে না, তার নিজেরাই তো। এত বছর পর জামাত ইসলামের আমিরের এই কথা বলার কি দরকার ছিল? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা কোনো বিষয়ই না, এটা বলা দরকার ছিল? তারা তো জাতীয় স্মৃতিসৌধ তারা যায় না, এর ট্যাগিং করবে না। তারা বাস্তব, তারা বাংলাদেশ স্বাধীনতা তো স্বীকারই করে না। আওয়ামী লীগ বলতো আওয়ামী লীগ তার হয়তো মুক্তিযোদ্ধার চেতনাকে নিজেরাই একাই ধারক বাহক হওয়ার জন্য বলছে, আমরা তো তা বলছি না, বাস্তব তার নিজেরাই তো বলেন। আমার কথাটা ওইটাই। এমন আবিদ হামিম যারা যে পরিষদ, আবিদের এই আন্দোলনে তার একটা বড় অবদান আছে। তারপরে আপনার হলো তারও একটা কর্ম আছে। এই প্যানেলে যারা আছে তারা তো বিশ্ববিদ্যালয়ে নানা ঝুঁকি নিয়ে রাজনীতি করেছে, কিন্তু এখন অন্যান্য প্যানেলে যারা আছে তাদেরও তো ভূমিকা আছে। তাদের ভূমিকা, ছাত্র শিবিরের তো ভূমিকা না। ছাত্র শিবির নামে এরা কোনো ভূমিকা পালন করেনি, এটা ছাত্রলীগের মধ্যে ছিল। এটা তো হঠাৎ করে ছাত্র শিবির সাজলো 5 তারিখের পরে।
5 তারিখের পরে তারা বলতেছে আমরা ছাত্র শিবির, তার আগে তারা ছাত্রদের মিছিলই ছিল। এটা ছাত্র শিবির করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতি করা, থাকা, পরীক্ষা দেওয়া, হলে থাকা কোনো সুযোগ ছিল বলেন? ছাত্র দল তো পারেনি, ছাত্রদের আপোষ করেনি। অনেকের শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে, তাদের শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে, ক্যাম্পাসে থাকতে পারে, বাড়ি চলে গেছে অনেকে লেখাপড়া শেষ না করেই। তাও তো ছাত্রলীগের সাথে মিশে যায়নি। আর এরা ছাত্রলীগের সাথে মিশে গিয়ে ছাত্রলীগ সেজেছিল। তাহলে এরা তো দল হিসাবেই তো মুনাফিকেরা। এটা একটা তাদের আমি একটা রাজনৈতিক সম্পর্ক কৌশল। বলি, এটা কোনো কৌশল, এটা মুনাফিক। একটা রাজনৈতিক দল, আমি একটা দল করি, আমি আর একটা দলের সাথে থাকবো, এটা কিন্তু রাজনীতি হলো? এটা মুনাফিক হলো না? পুরা মুনাফিক। যেমন তারা, আর আমাদের যেটা যেটা আবিদ হামিম যেটা আছে, এখন ধরেন লেজুল ভিত্তির কথা না, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত তারেক রহমান ছাত্র সমাবেশে যে কথাটা উনি বলেছেন, বলেন তো, উনি কি একবারও বলেছেন নিজের কথা বলেছেন? ছাত্রদের কথা বলেছেন, ছাত্রদের কথা বলেছেন, ছাত্রদের হল সমস্যার কথা বলেছেন, ছাত্রদের খাবার মানের কথা বলেছেন। ছাত্ররা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ছাত্রদের এই যে বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি অন্য অপশনাল কোনো ভাষা যে তারা শিখতে, 4 সাবজেক্টের মধ্যে এরকম যে তারা অন্য ভাষা শিখতে পারে, যদি চায় তার সেই ব্যবস্থা করা হবে। তারপর তাদের লেখাপড়ার সাথে চাকরি, লেখাপড়ার চাকরি, বেকার ভাতা, অনেক বিষয় কিন্তু বলেছে। হলের আসন সংখ্যা বৃদ্ধি, হল নতুন নতুন হল সৃষ্টি, এগুলো তো বলেছে। তো এরা তো আন্দোলনের সময় ছাত্রদের পাশে ছিল। তো আজকে যদি এই প্যানেলকে মানুষ ভোট দেয়, তাহলে পরে এরা তো অনেক অনেকগুলি কাজ করতে পারে। এরা নিজেরা যেগুলি আপনার ওয়াদা করেছে, সেই ওয়াদাগুলি পালন করা খুবই সম্ভব হবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা, বিএনপি গেলে যারাই ক্ষমতা তাদের জন্যই করবে। তারপর এটা বাড়তি একটা তো চাপ দিতে পারবে। এই এই সব মিলিয়ে, এবং যারা প্রগতিশীল অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে, বৈষম্য ছাত্র আন্দোলন করেছিল, তাদের ভিতরে মানে দ্বিধা বিভক্তি হয়ে গেছে। এই দ্বিধা বিভক্তি হওয়ার পরিপ্রেক্ষিতেই স্বাধীনতা বিরোধী ছাত্র শিবির যারা যারা একবার সরাসরি যারা মুনাফিকি করেছে, তারা যদি এই ডাকসুতে আসে, এর চেয়ে লজ্জা এবং কলঙ্কের আর কিছু থাকবে না। সেই জন্য আমি বলছি, ছাত্র দলের যে দুই বিবিজিএস জিএস বা আরো যারা আছে, এদের ভূমিকা আছে, এর বাইরেও যদি কেউ এক্সট্রা এদের চেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে, তাহলে ছাত্ররা যদি আমার ছাত্ররা পুরো আপনাকে ভোট না দেয়, আমি দেওয়ার আহ্বান জানাবো, তা এরা দিতে পারে, তাহলে এরা একটা পরিপূর্ণ একটা ছাত্রদের পক্ষে কাজ করতে পারবে সবাই মিলে। এবং তারপরেও আমি বলবো, তারপর দু একটা এদিকে চলে তার জন্য স্বাধীনতার বিপক্ষে শক্তির কাছে না যায়। তারা এই ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদের তাদের যদি তারা যদি নির্বাচিত হয়, আমার কিন্তু কষ্ট থাকবে না। কষ্ট থাকবে স্বাধীনতার বিরোধী যারা, যারা দেশের স্বাধীনতা স্বীকার করে না, যারা মুনাফিকি করে, নিজের দল একটা দল করে, একটা দল মিছিলে যায়। এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আহ্বান থাকবে, তোমরা এই জিনিসটা কোনোভাবেই, তোমরা পরে লজ্জায় পড়ে যাবে, পরে লজ্জায় পড়ে যাবে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ভুল করবে না। আর ছাত্রীদের সংখ্যা যেহেতু অনেক, এই ছাত্রীরা যদি কোনো ক্রমে ভুলক্রমে ওদের কথায়, আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এত বোকা না, বা তারা কারোর কথা মতো ভোট দেবে তাও বিশ্বাস করি না। তাদের নিজেদের স্বাধীনতা, নিজের চেতনাকে ধারণ করার জন্য তার ছাত্র শিবিরকে অন্তত ভোট দেবে না। এই ছাত্র শিবিরকে ভোট দেওয়া মানে জোর করে হেজাব করে, হেজাব আমি ইসলাম মুসলমান, হিজাব হেজাব করতে পারি, আমি পর্দা করতে পারি, বোরকা পড়তে পারি। কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে জিতলে যেমন একটা বিভিন্ন জায়গায় কিন্তু তারা নানান ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোথায় যাচ্ছে বলেন? মাজারগুলি, আমাদের দেশে মাজার মাজার পূজা করে কিছু হয় না, বা মাজারে গেলে কিছু হয় না, তারপরেও মুসলমানরা মাজারে যায়, মাজারগুলি আছে গুনিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এর ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে পড়তে হিজাব ছাড়া আসতে পারবে না। এবং এই যে ছাত্র ছাত্রীদের একটা যে স্বাধীনতা, স্বাধীনতা থাকবে না, যার কারণে ছাত্রীরা এদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এদের ছাত্রীদের মুখ ফিরিয়ে নিলেই এদের জিতে আসার কোনো সম্ভাবনা নেই। তাই আমি মনে করি আগামীকালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাই বললেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অতটা একেবারে উনি যেভাবে করেছেন সবটা ওইভাবে না। সুলতান মোস্তাক প্যানেল আর দুটি পঞ্চায়েত প্যানেল ছিল, সেই প্যানেল কিন্তু ডাকসু তারা জিতেছিল, হলগুলি অনেকগুলি তারা জয়লাভ করেছিল। পরবর্তী সময় আমান খোকন আলম, আর এই আলম কামরুল আলম আলম কামরুল মেহেদী ছাত্রলীগের প্যানেল, তখন একটা সংগঠন যেটা ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, সেই ছাত্র সংগ্রাম পরিষদ পাঁচটা তাদের প্যানেল হয়েছে। যারা একটা ছাত্রলীগ আলম কামরুল মেহেদী, তারপর বাবুল ইয়ে নাম কি আমাদের ভুলে গেলাম, তারপরে ওইদিকে 9 ছাত্র সংগঠন মিলে জহিরুদ্দিন স্বপন, মুস্তাক স্বপন, তারপরে জাতীয় ছাত্রলীগের টিঙ্কু কামাল,
এরকম 4-5টা ভাগে ভাগ হয়ে গিয়েছিল বিধায় লাস্ট নির্বাচনে আমান খোকনরা যেটা জিতলো, ব্যাপকভাবে জয়লাভ করতে পেরেছিল এই কারণে। কিন্তু এবার ওই একই জায়গায় আছে, সেবার ভাগ হয়ে যাওয়ার কারণেই কিন্তু ছাত্র দলের ভূমিধর বিজয়ী হয়েছিল। তো এবারও আন্দোলনকারী যে সমস্ত সংগঠনগুলি আছে ছিল তারা কিন্তু এক জায়গায় নেই, এক জায়গায় যেহেতু নেই, আর এদেশের অনেক মানুষ তারা বিএনপি করে, বিএনপি সমর্থন করে, তাদের ছেলে মেয়েরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের সংখ্যা তো অনেক। তারা যদি তাদের এই যে বর্তমান দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্রকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের চিন্তা ভাবনাকে সামনে বাস্তবায়ন করেন, একটা দেশ যেন ফ্যাসিস্টের কবলিত, ফ্যাসিস্ট কবলিত না হয়, এই সমস্ত বিষয়গুলো তারা চিন্তা করেন। বাংলাদেশের জাতীয় রাজনীতিদের কি আছে বলে? তেমন তো কেউ নেই। জনাব হাবিবুর রহমান হাবিব, আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, একটু শুনে আসি। ডক্টর কে মতিনুর রহমান, যে বিষয়টি এখানে আলাপ হচ্ছিল, যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটি যে ছাত্র শিবির তারা প্রথমবারের মতো বলা যায় যে প্রকাশ্যে এই যে রাজনীতি করছে বা তাদেরকে মাঠে দেখা যাচ্ছে এবং ভোটে অংশ নিচ্ছে, যদিও তাদের প্যানেলের নামে ভিন্নতা আছে। সার্বিকভাবে এই বিষয়টিকেও কিভাবে দেখেন? এটিও তো একটি ভিন্ন মাত্রা। ধন্যবাদ আপনাকে আমাকে আবার বলার সুযোগ দেওয়ার জন্য। এটি আপনি যথার্থই বলেছেন। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অর্থাৎ 1988 থেকে আপনার 1994 পর্যন্ত আমরা মানে এই সময়টাই শিক্ষার্থী ছিলাম, এবং সেই সময়টাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি নাই যে প্রকাশ্যে কখনো আপনার এই যে ইসলামী ছাত্র শিবির নামে কোনো মিছিল হচ্ছে, বাট অনেকে করতো এবং সেটি খুব বেশি প্রকাশ্যে ছিল না। আচ্ছা। আর আমি যে প্রেক্ষিতে এই কথাটি বলেছি সেটি হচ্ছে ওই সময় ছাত্র সংগ্রাম পরিষদ মানে অপরাপর সকল রাজনৈতিক দল আর জাতীয়তাবাদী ছাত্রদল একটি মানে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, একটি ছাত্র সংগঠনকে বিট করার জন্য কিন্তু সকল ছাত্র সংগঠন এক জায়গায় হয়েছিল। তারপরে হলগুলোতে তারা এই করতে পারে নাই, ডাকসুতে তারা একবার বিজয়ী হয়েছে। এখন আজকের এই দিনে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ছাত্র সংগঠনই মানে বাংলাদেশে রাজনীতিতে সে অংশগ্রহণ করতে পারে এবং প্রকাশ্যে তার কার্যক্রম চালাতে পারে, গণতন্ত্রকে যদি আপনি গণতান্ত্রিক ধারাবাহিকতা বিশ্বাস করেন। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে যেটা আমি বুঝেছি, যে বিগত 15 বছরে অ্যাকচুয়ালি হলগুলোতে ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র দল, এই হলগুলোতে তারা অবস্থান করতে পারে নাই এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ঢুকতে পারে নাই। যখনই ঢুকছে, ছাত্রলীগের মূল টার্গেটই ছিল ছাত্র দলকে প্রতিহত করা, এবং যেটি ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী সমর্থক তারা আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ হচ্ছে, কেউ কেউ নিহত হয়েছে। কিন্তু ওই সময়টি আপনি দেখবেন যে অপরাপর অনেক রাজনৈতিক দল এবং আজকে যে সম্মিলিত শিক্ষার্থী প্যানেল, যেটা ছাত্র শিবির নাম দিয়ে যেটা ঘোষণা করা হয়েছে, তারাও কিন্তু ওই সময় হলেই ছিল। এবং যেটা আমরা বিভিন্ন ফুটেজে দেখি যে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে কিন্তু ওই সময় তারা রাজনীতি করেছে, এটি তো অলরেডি শিক্ষার্থীদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আসছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আপনি দেখবেন যে এখানে জাতীয় ছাত্রদল কিন্তু তাদের স্বনামেই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সুতরাং এটা প্রকাশ্যে মানে তারা কোনো কিছু করে না। এবং তাদের একটা জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখুন এই ডাকসু নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বাধীনতার পর অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচনের মধ্যে এটি সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমার ভিতরে একটু খটকা লেগেছে এই কারণেই, এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল, তার আগে একদিন, পরে একদিন এবং নির্বাচনের দিন। প্রশ্ন হচ্ছে কেন? এটা আমার একটা কোশ্চেন। কিন্তু এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে যদিও এই ছুটিটা তারা আবার স্থগিত করে শুধু নির্বাচনের দিন ছুটি ঘোষণা করেছে। এতে যেটা হয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা, তারা কিন্তু অলরেডি বাড়ি চলে গেছে অনেকেই। এটি আমার কাছে খুব বেশি মানে সুখকর মনে হয় নাই, কারণ শিক্ষার্থীদেরকে আপনি বাড়ি পাঠাবেন কেন? কারণ এটা তো একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হবে। মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেমন জাতীয় নির্বাচনে ভোট দিবেন এবং ডাকসু নির্বাচনে তার নিজের নেতৃত্বগুলো কিন্তু তার তৈরি করবেন, এটা আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে এটা মানে আমার কাছে এটি খুব সুখকর মনে হয় নাই। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে নির্বাচনী ইস্তেহারে
সকল ছাত্র সংগঠনই তাদের সাধারণ শিক্ষার্থীদের যে জীবনমান উন্নয়ন, তাদের আবাসন সংকট থেকে শুরু করে সবগুলোই আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে যেটা ভালো লেগেছে, আমার ভালো লাগার থেকে বলি, সেটা হচ্ছে ছাত্র দলের এই যে আবিদ খান, সে বলেছে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে তারা অঙ্গীকারাবদ্ধ। আমি এই কথাটি ভালো লাগছে, তবে তার চেয়ে বেশি ভালো লাগবে আমার যদি তারা নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পরে অঙ্গীকারাবদ্ধ কি কারণে, সেই অঙ্গীকারাবদ্ধ তারা অক্ষুণ্ণ রাখতে পারবেন কিনা, রাখবেন কিনা, রাখার চেষ্টা করবেন কিনা, সেটি আসলে দেখার বিষয়। আরেকটি জিনিস সেখানে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, এটার অনেক লম্বা একটা ইতিহাস আছে, আমি সে জায়গায় না গিয়ে আপনি ব্রিটিশরা যখন এই যে ডিভাইড অ্যান্ড রুলস, এবং একটা পর্যায়ে দেখবেন যে 1921-এ আপনার 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। এর উদ্দেশ্য ছিল, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে এরকম যে এমন একটা শ্রেণী তৈরি করা যাতে এরা এই সমাজ, মানে ব্রিটিশদের আদলে মানে একটা শ্রেণী তৈরি হবে যে শ্রেণীগুলো সমাজ, রাষ্ট্র, রাজনীতি এই জায়গাগুলোতে তারা নিজেরা নেতৃত্ব দেবে। কিন্তু আপনি চিরাচর সত্য যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে স্বমহিমায় প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি ডাকসু নির্বাচনের পর তারা সেই ভূমিকাগুলো রাখার ক্ষেত্রে তাদের স্বাতন্ত্র বোধটাকে অক্ষুণ্ণ রাখতে পারছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বলছি যে স্বতন্ত্রবোধ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন তাদের স্বাতন্ত্র্যবোধ, সেখানে কখনো কখনো আমরা যদি এরকম হয়, যদিও এটা আমাদের একটা সংস্কৃতির মধ্যে তৈরি হয়েছে, আমরা ওভারনাইট হয়তো অনেক কিছু আমরা প্রত্যাশা করলেও পাবো না, কিন্তু আমরা তো এটি প্রত্যাশা করতেই চাই যে 5 অগাস্টের শিক্ষার্থীরা যখন জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, সুতরাং এই পরিবর্তনটা যেন ইতিবাচক হয়। অর্থাৎ বারবার তো বাংলাদেশে এরকম একটা বিপর্যয় আমরা দেখতে চাই না। তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এই নির্বাচন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, অপরাপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ করেন তাহলে নিঃসন্দেহে তারা একটা ইতিহাস তৈরি করবেন। সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে সামনে নির্বাচনটা একটি গতিপথ কোন দিকে যাচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য একটা বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে আগামী দিনে তারা আসলে কোন নেতৃত্ব মানে তারা চান এবং সেই নেতৃত্বকে তারা সমর্থন জানাবেন, এটি নিঃসন্দেহে। এবং এই সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে, আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষক হিসেবে এবং সর্বোপরি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের গতিপথ, সিদ্ধান্ত এবং নির্বাচনের ফলাফল, এটির উপরে অপরাপর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনেকটা প্রতিফলিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি মনে করি সময়ে নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা কখনোই ভুল করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। জনাব আসাদুজ্জামান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এখানে তো বেশ কিছু প্রসঙ্গ এসেছে, কৌশলের কথা বলা হচ্ছে। আরেকটি ব্যাপারে যে প্রচারণার ক্ষেত্রে জনাব হাবিবুর রহমান হাবিবকেও আমি প্রশ্ন করেছিলাম যে ট্যাগিংয়ের বিষয়টি, কেউ বলছে যে এদিকে কি ট্যাগিং করে দেওয়া হচ্ছে কিনা, যদি কাউকে মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ বলে দেওয়া হয়, সেই বিষয়টিও কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে আপনি যেটা বললেন প্রথম যে প্রচারণা, আমি মনে করি যে এখানে 2-1টি সংগঠন যারা বোধহয় এখন হলের বাইরে, তারা অনেকেই হয়তো এখানে ওখানে আছে, কেউ পালিয়েও আছে হয়তো। এদের মধ্যে আমি মনে করি যে ভালো নিরীহ ছাত্র আছে, গরিব মেধাবী ছাত্র আছে, তারা ভোট দেওয়ার যাতে সুষ্ঠু সুযোগ পায়, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এনশিওর করা উচিত, যাতে কোনো ভয়ভীতির সংস্কার বা ভয়ভীতির কোনো পরিবেশ যাতে তৈরি না হয়। আর একটা বিষয় হলো যে এখানে যারা মহিলা ভোটার, এদের সংখ্যা ভাই বললেন যে 54%, তো এই যে বিশাল অঙ্কের মহিলারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মেয়েরা, এরা ভোট দিতে যাবে, এরা আমি মনে করি যে তারা যথেষ্ট সচেতন। এখন বর্তমান এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে তারা ছেলেদের থেকেও, আমাদের থেকেও অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা যথেষ্ট সচেতন এবং তারা মনস্তাত্ত্বিকভাবেও অনেক উন্নত। তারা সুদূর প্রসারী বাংলাদেশের উন্নয়নকে চিন্তা করে তারা এই ভোটটা, কালকের ভোটটা
সুচিন্তিতভাবে তারা তাদের প্রার্থী বাছাই করবেন, নেতা বাছাই করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কেউ এটাকে কখনো কমিউনাল কোনো বিশ্ববিদ্যালয় বা ইত্যাদিতে পরিণত করতে না পারে, এটা যাতে উদার গণতান্ত্রিক এবং চিন্তা চেতনার একটা সূতিকাগার হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য অতীতের, সেই ঐতিহ্যকে সামনে রেখে তারা ভোট দেবেন বলে আমার বিশ্বাস। অসংখ্য আমি ধন্যবাদ। এই বিশ্বাস রেখেই শেষ সকলকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ। যারা হাবিবুর রহমান হাবিব যদি কিছু যুক্ত করেন, আমরা শেষ করব, 2 মিনিট আছে। না, আমার যুক্ত করা এইটুকুই আমার বক্তব্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছি, এর সাথে পতন ঘটিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পালস আমি ততটুকু জানি। কোনোভাবেই তার এই ভুলটা করো না। ভুল কোনটা? জামাত শিবিরের প্যানেলে ভোট দেওয়াটাই হবে বড় ভুল। সেই ভুলটা মেয়েরা অন্তত করবে না, ছেলেরাও করবে বলে আমার বিশ্বাস। ছেলেরাও করবে না। তা আমি মনে করি স্বাধীনতা, প্রগতি, দেশকে সামনে দিকে এগিয়ে নিতে হলে ছাত্র দলের প্যানেলে যদি ভোট দেয়, সেটাই আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত হবে। তারপরেও আবারও বলছি, কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী চেতনায় যারা বিশ্বাস করে, যারা ডাকসুতে জেতার পরেও যারা জাতীয় স্মৃতিসৌধে যাবে না 16 ডিসেম্বর, ডাকসুতে জয়লাভ করার পরেও যারা 26শে মার্চ যারা জাতীয় স্মৃতিসৌধে যাবে না, ডাকসুতে বিজয় লাভ করার পরে যারা শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবে না, বা রাত্রি 12টা 1 মিনিটে বিভিন্ন সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন দেশের দূতাবাস থেকে যারা ফুল দিতে আসে, এই যে মাতৃভাষা বাংলা মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা পড়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শহীদ মিনার অরক্ষিত থাকবে। তা সুশৃঙ্খল ভাবে ফুল দেওয়া ব্যবস্থা বাঙালির জাতির ঐতিহ্য, যে কেন্দ্র করে আমাদের যে স্বাধীনতা আমরা লাভ করেছি, সেটা অযত্নে অবহেলায় একজনে পার হবে। এই চিন্তা ভাবনা থেকেই আমি আহ্বান জানাবো, কোনোভাবেই তারা যেন সেই সাথে বিরোধী চেতনার ধারক বাহক, এবং তারা দেখেন এই জায়গায় মুনাফি করতেছে, আগেও মুনাফি করেছে, কারণ নাম দিয়ে বললেই তো পারতো যে আমরা শিবিরের পক্ষে। ছাত্র দল যেমন তার মতো করে প্ল্যান করেছে, সেখানেও তারা কমপ্লেক্স করেছে, সেখানেও তারা অন্যদের সাথে গিয়ে তারা এখানে ওই যে কি বলে বহুরূপ ধারণ করতেছে, তারা সেখানে গিয়ে তারা ওই আশ্রয় নিচ্ছে অন্যের কোলে। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ ডক্টর এ.কে মতিনুর রহমান এবং মোহাম্মদ আসাদুজ্জামান, আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকরা তাদের নিজস্ব মতামত তুলে ধরেছেন, তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিজয়ের হাসি কে হাসবে, তার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু ডাকসুর যে ঐতিহ্য, ডাকসু নির্বাচনের যে ঐতিহ্য, এই নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব আসে, তারাই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং নিঃসন্দেহে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টি বিবেচনা করবে সম্মানিত শিক্ষার্থী যারা রয়েছে তারা, এবং সেই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।